এগুলি হচ্ছে বিচার না করার একটা তালবাহনা। কারণ যেখানে সারা বিশ্বব্যাপী মানুষ দেখেছে যে তাকে কি নৃশংসভাবে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরও এই আসামিকে কিভাবে জামিন পেল? উনিও আমাদের সাথে এগুলো করেছে। এবং এই যে আইজিপি যে আছে বাহারুল আলম আইজিপি, সবাই মানে এক এক সুতায় ওনারা সবাই। আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত যে এই সরকার, ইন্টিমিট সরকার, যে আশা আকাঙ্ক্ষা তাদের প্রতি আমাদের ছিল তার বিন্দু মাত্র কিছুই আমরা তাদের কাছ থেকে পাই হয়ে গেল। কিন্তু আমরা কোনো দৃশ্যমান কোনো হত্যাকাণ্ডের বিচার দেখতে পাচ্ছি না, এবং কোনো আসামিও গ্রেপ্তার হচ্ছে না, এবং কি করতেছে, যে আসামিগুলি গ্রেপ্তার হয়েছে তুলনামূলকভাবে তো ওইরকম আসামি গ্রেপ্তার হয়নি। যে আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে অগোচরে মানে টাকা বাণিজ্য করে এই আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে দেখেন যে আমাদের সন্তানদের প্রকৃতকে গুলি করছে, আমরা এটা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। আর এটা এই যে প্রশাসন যে আছে এরা আইডেন্টিফাই করতেও পারবে না। তো এই যে ইমাম হাসান তাইমের যে বিষয়টা, যার জন্য এখানে এই যে এসআই সাজ্জাদ ওনাকে ছেড়ে দিছে, তো এটা তো আসলে বিশ্বব্যাপী একটা ঘটনা, এটা সবাই দেখেছে যে ও গুলি করেছে। তো আমরা আসলে দেখেন, আমরা যারা এই স্বজনহারা ভাই, বাবা মা, আমরা যারা আছি, আমরা দেখেন একটা বছর পর্যন্ত এই আমরা আমাদের এই ইন্টারিম সরকারের কাছে আমরা তো আসলে একটা জিনিসই আমরা আশা করেছিলাম যে আমরা কি পাবো, মূলত যে আমাদের গভর্নমেন্ট ক্ষমতা আছে, আমরা অন্তত আমাদের এই যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের ইনশাল্লাহ আমরা অন্তত বিচারটা দেখে যেতে পারবো। কিন্তু বিচারের কোনো অগ্রগতি হচ্ছে না। এবং যে কথা আমি বলেছি যে ইমাম হাসান তাইমের যে আসামি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে পালিয়ে গেছে। এখন তাকে আবার মানে করার জন্য আপনি হয়তো দেখেছেন নিউজ যে সে পালিয়ে গেছে। এইভাবে আর কি মানে বিচার, এগুলি হচ্ছে বিচার না করার একটা তালবাহনা। কারণ যেখানে সারা বিশ্বব্যাপী মানুষ দেখেছে যে তাকে কি নৃশংসভাবে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরও এই আসামিকে কিভাবে জামিন পেল? আমরা একাধিকবার, অসংখ্যবার আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে আমরা বসছি। ওনাকে যদি আমরা বলি যে উনি আমাদেরকে কথা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এজাহারভুক্তর আসামির কখনো জামিন হবে না। এখানে এই আহানাফের মা রবিউল আউয়াল আছে, এরাও ছিল সেই মিটিংয়ে, বলেছিল যে এজাহারভুক্ত আসামির কোনোদিন জামিন হবে না, কিন্তু অজ্ঞাতনামা আসামি যদি থাকে সেটা বিশ্লেষণ, সবকিছু বিচার বিশ্লেষণ সাপেক্ষে হয়তো বা জামিন হতে পারে। যদি তাকে নির্দেশ প্রমাণ হয় সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যেতে পারে। কিন্তু আইন উপদেষ্টা কাছে গেলে উনি কি করে, আমাদেরকে দুইটা মাথায় পোছা দেয়, আমাদের সামনে উনি কি করে, আমাদেরকে সমবেদনা দেখায়, যেটা সবাই করে, সেম এইটাও উনি করে, এবং বলে বাবারে মারে, বিচার তো একটা আইনি প্রক্রিয়া, বিচার হবে, আপনারা অপেক্ষা করেন। এখন দেখে বিচার আইনি প্রক্রিয়া, বিচার হবে, তাহলে ইমাম হাসান তাইমের এই আসামিকে কিভাবে ছেড়ে দিল? তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে কোনো একটা হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো না? এইটি হচ্ছে আমাদের কথা। এই জন্যই আমরা ওই দিন এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমরা পদত্যাগের জন্য আমরা সেই সচিবালয়ের সামনে গিয়েছিলাম। পাশাপাশি এই যে আসামি আমাদের ধরে না, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে সহকারী খোদাবক চৌধুরী আছে, উনিও একজন ব্রেনবাজ মানুষ। উনি মানুষকে খুব মোটিভেশনাল কথা বলতে পারে। ওনার সাথে যদি আপনি বসেন, উনি কারো কথা শুনতে চায় না, বলে থামেন থামেন, বেশি কথা বললে বলে তো আপনি তো কি রাজনীতিবিদ। আমাকে একদিন বলছে আপনি তো রাজনৈতিক নেতার হিসাবে কথা বলতেছেন। এরকম এক একজনকে এক একটা উপাধি দিয়ে থামাই দেয়। এরপরে কি করে, চা কফি খাওয়ায়, উনি মোটিভেশনাল কথা বলে, হ্যাঁ দেখতেছি দেখবো, এগুলো বলে মানুষকে বিদায় করে দেয়। উনিও হচ্ছে, ওনারও আমরা পদত্যাগ চাইছি, কারণ
উনিও আমাদের সাথে এগুলো করেছে। এবং এই যে আইজিপি যে আছে বাহারুল আলম আইজিপি, সবাই মানে এক এক সুতায় ওনারা সবাই গাথা। এই যা আমরা যে কয়জনের কথা বললাম, আসিফ নজরুল, তারপরে খোদাবক চৌধুরী, তারপরে এই যে বাহারুল ইসলাম আইজিপি, বর্তমান যে আইজিপি, এই সবাই ওনারা একই সুতায় গাথা। ওনাদের কাজই হচ্ছে এইগুলি। কিন্তু আসলে আপা অনেক কষ্ট লাগে যে আজকে দেখেন একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা দৃশ্যমান যে দুই একটা আবু সাইদের ঘটনা, তারপরে হচ্ছে এই ইমাম হাসান তাইমের ঘটনা, যেগুলি দৃশ্যমান, এগুলার বিচার যেহেতু হচ্ছে না, বিচার আপনারা পাচ্ছেন না। তো আপনাদেরকে সেদিন আপনারা বিক্ষোভ করেছেন, কিন্তু আপনাদের উপরে আঘাত কেন আসছে? হ্যাঁ, আমি এটা বলতেছি। তো আমরা আসলেই কোনো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা আমরা বুঝে গেছি। যার জন্যই আমরা ওই দিন প্রেস ক্লাবের সামনে আমরা প্রথমে মানববন্ধন করেছি। মানববন্ধন করে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে 0 পয়েন্ট থেকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। তো আমরা যখন 0 পয়েন্ট থেকে ঢুকি, তখন কিছু পুলিশ প্রশাসনের লোক আমাদেরকে এসে বাধা দেয়। আমি সামনে ছিলাম, আমি তাদেরকে এতটুকু বলেছি যে দেখেন, আমরা আসলে শহীদ পরিবার, আপনি তো বুঝতেই পারতেছেন, আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান নিব, আমরা আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না, এতটুকু অন্তত আশ্বাস তো থাকতে পারেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিব। কিন্তু আমরা 0 পয়েন্ট থেকে ঢুকলাম, আমরা প্রায় সচিবালয়ের কাছাকাছি চলে গেলাম। যখন ওই সচিবালয়ের সামনে যে পুলিশগুলি থাকে, ওই পুলিশগুলি হঠাৎ করে দৌড়িয়ে চলে এসে অতর্কিতভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই যে আহনাফের মা আছে, আহনাফের মাকে একটা লাথি দিয়েছে, আমার সামনেই উনি ছিল, লাথি দিছে। আমাকেও একটা ডান পায়ে একটা বাড়ি দিছে লাঠি দিয়ে, এবং বুকের পরে এরকম পাঞ্চ করছে, এরকম বুকের পরে এরকম পাঞ্চ করছে একটা পুলিশে, টানা হেঁচড়া করছে। তো এই হচ্ছে অনেক, এই যে সেলিম ছিল, সেলিমকেও আঘাত করছে, অনেক স্ত্রীরাও, শহীদের স্ত্রী, তাদেরকেও আঘাত করেছে পুলিশ। তো যাই হোক, এই হচ্ছে ওইখানকার মানে যে ঘটনাটা ঘটছে। এরপরে আমরা ওখানে অবস্থান নিছি। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওই যখন এই পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, তখন দেখলাম যে আমার সমস্ত শরীর ছেড়ে দিছে, আমার শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ঘুরেই পড়ে যাব, এরকম একটা অবস্থা। পরে গিয়ে আমি ওই সচিবালয়ের সামনে রাস্তার মাঝে যে থাকে, ওই পাশে আমি বসছি, এবং আর একজনকে ডেকে এনে বললাম যে আপনি একটু আমার পাশে বসেন, আমি মনে হয় পড়ে যাচ্ছি। তো উনি আবার মাথায় পানি দিল, চোখে পানি দিলাম, পানি খেলাম। কিছুক্ষণ পর স্বাভাবিক হইলাম, কিছুটা স্বাভাবিক হওয়ার পরে আবার গিয়া ওখানে স্পিচ দিলাম। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আমি স্পিচ দেওয়ার পরে 2বার স্পিচ দিছি, দেওয়ার পরে এরপরে হচ্ছে যে পুলিশ তো আমাদের ডিস্টার্ব করতেছে। আমরা রাস্তার এক সাইড ব্লক করে রাখছি, আর এক সাইড খোলা আছে। তো সেখানেও পুলিশ বাধা দিচ্ছে, বিভিন্ন রকমের কথা বলছে। বৃষ্টি হচ্ছে, আমরা ভিজতেছি, বলতেছে আপনারা চলে যান। আমি বললাম আমরা কেন চলে যাব? তারপর বলতেছে আপনাদের ভিতরে ডাকে 5 জনকে। আমরা বললাম যে আমরা আর এসির মধ্যে যাব না, ওনাদেরকে এসি ছেড়ে আসতে কষ্ট হয়, ওনাদেরকে আসতে বলেন, ওনাদের যা বলার আমাদের সামনে এখানে বলবে, আমরা আর ভিতরে যাব না। আমরা অনেকবার ওনাদের সামনে বসছি। তো আমি আপনাকে মোটামুটি, আমার আসলে তো বেশি কথা বলতেও আমার কষ্ট হয়, তারপর আপনাকে মাধ্যমে দেশবাসীকে এটাই জানাতে চাচ্ছি যে দেখেন, আজকে আমরা সন্তানও হারালাম, আমার মনে করেন আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমার 3টা ব্লক ধরা পড়ছে। আপনাকে আমি নিউজটা পাঠাইছি, দেখছেন। আমার একটা রিং পরানো হয়েছে, এবং 1 মাস পরে আরো 2টা রিং পরাইতে হবে আমাকে, আপাতত রেস্টে থাকার জন্য বলেছে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখেন, আজকে আমরা সন্তানও হারাইলাম, আজকে যে পুলিশ আমাদের সন্তানদেরকে গুলি করেছে, সেই পুলিশ এখন আমাদেরকে আঘাত করে, তাদের আঘাতে এখন আমাদেরকে আবার হসপিটালে ভর্তি হতে হয়। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কি হইতে পারে? আর আমি সর্বোপরি একটু কথা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত যে এই সরকার, ইন্টিমিট সরকার, যে আশা আকাঙ্ক্ষা তাদের প্রতি আমাদের ছিল, তার বিন্দু মাত্র কিছুই আমরা তাদের কাছ থেকে পাইনি। আমরা তাদের কাছে কোনো টাকা পয়সা চাই নাই। যেখানে আপনার সারা বিশ্ববাসী দেখেছে যে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের সন্তানরা জীবন উৎসর্গ করে দিয়েছে, বন্দুকের সামনে বুক পেতে দিয়ে তারা গুলিকে সাদরে গ্রহণ করে নিছে। তো আজকে সেই হিসাবে এই
পরিবারগুলির দায়িত্ব রাষ্ট্র নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে রাষ্ট্র তো পরিবারগুলোর দায়িত্ব নিলই না, আরো বিভিন্ন রকমের প্রণোদনা ঘোষণা দিচ্ছে। এটা তো আমরা তাদের কাছ থেকে আশা করি নাই। আমরা সরকারের কাছে 3টা জিনিস চেয়েছিলাম শুরুতে, যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পারবো, আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানদের একটা স্বীকৃতি পাবো, এবং একটা মানে সুষ্ঠু বিচার পাবেন। হ্যাঁ, স্বীকৃতি পাবেন। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র। হ্যাঁ, আজকে 1 বছর হয়ে গেছে, সরকার এখনো পর্যন্ত নির্ধারিত একটা শহীদের তালিকা করতেও ব্যর্থ হয়েছে। আমার মনে হচ্ছে এই সরকার ব্যর্থ সরকার, এবং আমাদেরকে না জিজ্ঞেস করে যারা আজকে এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার দাবি করতেছে, আসলে তাদের এখানে আমি মনে করি স্টেক হোল্ডারের তাদের কিছুই নাই, এখানে সর্বসাধারণের অংশগ্রহণ ছিল। আজকে তারা ফয়দা লুটতেছে, আজকে তারা গাড়ি বাড়ি হাজারো কোটি টাকার মালিক হচ্ছে, তারা তদবির বাণিজ্য করতেছে, তারা আজকে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে। আর আজকে দেখেন আমরা সন্তান হারাই, আজকে আমরা রাস্তায় আবার মার খাচ্ছি। আমাদের ভবিষ্যৎ যে কি হবে সামনে, উপরে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এই সরকারটা আমরা বলি আমাদের সরকার, অথচ এই সরকারের আমলেই আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের সম্মান নাই। তাহলে বাকি জীবনে আমাদের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আর বেশি কথা বলবো না। আমি আপনি আজকে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সোসাইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।